আমার এই ২ হাত এভাবে তারা ধরে একজন অফিসার। ধরার পরে বাকিরা ৩-৪ জন পিছন থেকে এলোপাতাড়ি সেখানে আমাকে মারতে থাকে, চড়-থাপ্পড় এবং লাঠি দিয়ে মারতে থাকে। তো আমি এক পর্যায়ে যেহেতু মায়ের সামনে মারতেছিল, অফিসারদেরকে আমি বলি যে, "আমার মায়ের সামনে মারিয়েন না, মা যেহেতু আছে এখানে।" এটা বলার পরেও তারা মারধর করতে থাকে। এক পর্যায়ে মা পুলিশ অফিসারদের কাছে রিকোয়েস্ট করে এটা যে, অন্ততপক্ষে তাকে মেরে ফেলার বা এরকম কোনো কিছু অন্ততপক্ষে করিয়েন না। গাড়িতে তুলে তারা অস্ত্র আছে, সেই অস্ত্র বের করে এবং আমার দিকে তাক করে আমাকে প্রশ্ন করতে থাকে। জেল পুলিশ আমাদের সেলের সামনে আসে এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করছে। এই সময়টা আসলে এই অনুভূতিটা এখন পর্যন্ত আমি মানে এক্সপ্লেইন করতে পারি না কাউকে যে আসলে কেমন লাগতেছিল। কেননা আমরা প্রত্যেকদিন নামাজে দোয়া করতাম যে আল্লাহ এখান থেকে যেদিনই বের হই না কেন এই শেখ হাসিনার আন্ডারে যেন আমাদের দেশটা না থাকে। জুলাই আন্দোলনটা মূলত আমরা শুরু করি ৬ জুন মানববন্ধনের মাধ্যমে দিনাজপুর সরকারি কলেজ মোড়। ৬ জুন ১১টা বা ১২টা এরকম সময়ে কিছুদিন আন্দোলনটা এভাবে চলতেছিল সারা দেশে। ১৬ জুলাই আবার দিনাজপুরে আমরা আন্দোলনের জন্য ডাক দিই। দুপুর ১টা-২টা এরকম সময় আমরা আন্দোলনটা বাংলা ব্লকেট কর্মসূচিটা সেখানে পালন করি আরকি। বাংলা ব্লকেট কর্মসূচি পালন করার সময়ে ছাত্রলীগের পক্ষ থেকে এবং যুবলীগের পক্ষ থেকে তারা আসে এবং এক পর্যায়ে হামলা করে আমাদের উপরে। তো সাধারণ শিক্ষার্থীরা সেখানে ছন্নছাড়া হয়। সেদিনের মতো যায় এবং সেদিন থেকে অ্যারেস্ট করা শুরু হয় আমাদের দিনাজপুরে। তো ১৯ তারিখ থেকে যেহেতু সারা দেশে কারফিউ ছিল, কিন্তু ১৯ তারিখে আমরা আমাদের উপজেলায় আন্দোলন করি এবং এই আন্দোলন করার কারণে আমাদের ৪ জন সহযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়। ২৮ তারিখে পুলিশের পক্ষ থেকে আসা হয়েছে। ভোর ৪টা এরকম সময়ে তারা ঘিরে ফেলে চারিদিকে এবং নক করতে থাকে এবং এক পর্যায়ে যখন আমার মা, বললাম যেহেতু আমার মা শুধু থাকি বাসায়, তো মা নরমালি গেট খুলতে চাচ্ছিলেন না যে কারা এই পরিচয় তার পরিচয় দিচ্ছিল না। তবে আমার যেহেতু এর আগে আমি মানুষের গল্প শুনেছি এবং আমি নিজের একটু এইরকম জানাশোনা থাকার কারণে আমি বুঝতে পারছিলাম যে পুলিশের পক্ষ থেকেই তারা এসেছে এবং এক পর্যায়ে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে যে গেট যদি এখন না খোলা হয় গেট ভেঙে ফেলবে এবং মাকে বিভিন্ন রকমের গালিগালাজও করতে থাকে এবং আমাকে যখন আমার সাথে গেটের বাইরে থেকে কথা হয়, বলে যে, "তুমি গেটটা খুলে দিতে বলো। গেট খুলে দিতে বললে মানে গেট খুললে তোমারই লাভ, না হলে জিনিসটা ভালো হবে না।" তো এক পর্যায়ে আমি আমার মাকে বলি যে, "আচ্ছা গেটটা খুলে দেন। গেটটা না খুলে দিলে জিনিসটা আরো খারাপ হবে বা এরকম কিছু।" তো গেট মা যখন খুলে দেয়, গেট খুলে দেওয়ার পরেই তারা আমার এই ২ হাত এভাবে তারা ধরে একজন অফিসার। ধরার পরে বাকিরা ৩-৪ জন পিছন থেকে এলোপাতাড়ি সেখানে আমাকে মারতে থাকে, চড়-থাপ্পড় এবং লাঠি দিয়ে মারতে থাকে। তো আমি এক পর্যায়ে যেহেতু মায়ের সামনে মারতেছিল, আমি আমার মাকে বলি যে অফিসারদেরকে আমি বলি যে, "আমার মায়ের সামনে মারিয়েন না, মা যেহেতু আছে এখানে। আপনারা বাইরে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন না, মারবেন, কি করবেন করেন। কিন্তু বাসায় জিনিসটা করলে মায়ের সামনে খারাপ হচ্ছে।" তো এটা বলার পরেও তারা মারধর করতে থাকে, তারা শোনে না। এক পর্যায়ে আমার ফোনটা তারা ১ম এ নেয়। ফোন নেওয়ার পর ফোনের লক খুলে ফোনটা তাদের কাছে নিয়ে নেয় এবং আমার মা বাধা দেওয়ার চেষ্টা করলে মাকে গালাগালি করতে থাকে এবং পাশাপাশি আমার সাথে আমার এক মামাতো ভাই ছিল, বেড়াতে আসছিল, যার কারণে কারফিউ এর কারণে যেতে পারে নাই। আমার সাথেই ছিল। তাকেও মারধর করতে থাকে এবং আমার পাশে নানার বাড়ি আছে, মামারা আসে। মামারা এসে জিজ্ঞাসা করে যে, "ওয়ারেন্ট আছে কিনা বা আপনাদের কি প্রুফ আছে যে তাকে নিয়ে যাবেন?" তো তারা প্রুফ তো দিতেই চায় না, বরং মামা যখন শিক্ষক পরিচয় দেয়, তো তারপরেও মামার গায়ে হাত তোলে, একটা স্ল্যাং ইউজ করে যে কিসের শিক্ষক, তারপরে মামাকেও মারে। তো আমার মামাতো ভাইকেও নিয়ে যায়, প্লাস যে আমাকেও নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গাড়িতে তুলতে থাকে, গাড়িতে তাদের যে গাড়ি আছে গাড়িতে তুলতে থাকে এবং আমার মা মাঝে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু কথা শুনে নাই। এক পর্যায়ে মা পুলিশ অফিসারদের কাছে রিকোয়েস্ট করে এটা যে অন্ততপক্ষে তাকে মেরে ফেলার বা এরকম কোনো কিছু অন্ততপক্ষে করিয়েন না। মানে রিকোয়েস্টই করে একরকম। এরপরে যখন গাড়িতে তুলে তারা আমার সরাসরি তাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র বের করে এবং আমার দিকে তাক করে আমাকে প্রশ্ন করতে থাকে। বিভিন্ন রকমের প্রশ্ন যে আন্দোলন কাদের সাথে মিলে করতেছে, আমার সাথে আরো কারা আছে। সবকিছু মিলে আমাকে তারা জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং মানসিকভাবে টর্চার করতে থাকে এবং শারীরিকভাবেও টর্চার করতে থাকে। এক পর্যায়ে আমি কিছু কথা তাদেরকে যখন বলতেছিলাম, তারা সেগুলো বিশ্বাস করতেছিল না এবং আমার ফোন তারা পুরাটাই চেক করে। ফোনের মধ্যে থেকে আমার ছবি বা আদার্স তথ্য যেগুলো আছে সেগুলো তারা চেক করতে থাকে। তো চেক করার মাঝেই তারা আমার চোখ বেঁধে দেওয়ার চেষ্টা করে। তো আমি বলি চোখ না বাঁধতে। তারা ওই রিকোয়েস্টটা শুনছিল। চোখ না বেঁধে তারা আমার উপজেলার বিভিন্ন জায়গায় তারা আমাকে ১ম এ ঘুরায়। এরপরে সেখান থেকে নিয়ে যায় ডিবি অফিসে। ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাকে হ্যান্ডকাফ পরায়। তারা তাদের যে সেল আছে সেখানে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে ১-২ ঘন্টা সেভাবেই ফেলে রাখে। কোনো তথ্য দেওয়া বা কোনো কিছু বলে না। তো আমার মধ্যে তখন ভয় কাজ করতেছিল এবং আমি
এমন অবস্থায় ছিলাম যে আসলে আমি এটাই চিন্তা করতেছিলাম যে আমার তো মায়ের সামনে থেকে আমাকে নিয়ে আসছে, আমার মা এখন কি অবস্থায় আছে বা তারা জানতেছে কিনা যে আমাকে ডিবি অফিসে আনা হয়েছে। ডিবি অফিসে আনার পরে কিছুক্ষণ ২-৩ ঘন্টা যাওয়ার পরে তারা সেখান থেকে আমাকে বের করে নিয়ে যায় হচ্ছে তাদের ইন্টারোগেশন রুম যেটা আছে, জিজ্ঞাসাবাদের যে জায়গা, সেখানে নিয়ে যায়। সেখানে গিয়েও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে, বিভিন্ন জায়গায় মারতে থাকে, কারেন্ট শক এরকম যেগুলো নর্মালি ডিবি যেগুলো করে থাকে সেগুলো করে। করার পরে আমাকে প্রশ্ন করতে থাকে এবং প্রশ্নের থেকে বেশি তারা জাস্ট হচ্ছে মানসিকভাবে নির্যাতন এবং শারীরিক নির্যাতন যেটা সেটা করতে থাকে। এরকমভাবে আমাকে বারবার সেলে নিয়ে যাচ্ছিল, সেল থেকে আবার সেই রুমে নিয়ে যাচ্ছিল। নিয়ে যাওয়ার এক পর্যায়ে হচ্ছে আমাকে বিভিন্ন রকম ট্যাগিং করা এবং আমার বাবা-মা তুলে গালিগালাজ করা এবং আন্দোলন সম্পর্কে বিভিন্ন রকমের কথাবার্তা এবং আমাকে জিজ্ঞাসা করে আন্দোলন কিভাবে করছি না করছি। সবকিছু মিলেই যখন এরকম যাচ্ছিল প্রায় বিকালের দিকে সেখান থেকে আমাকে নিয়ে যায় হচ্ছে দিনাজপুর কোতোয়ালি থানা। তো কোতোয়ালি থানায় যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার মাঝে ডিবির যারা আমাকে নিয়ে যায়, এরা আমাকে বলে যে হচ্ছে এতক্ষণ তো আমরা মোটামুটি তো ভালো ব্যবহার করছি, এবার যেখানে নিয়ে যাব সেখানে মানে একদম সরাসরি ডিম থেরাপি, তারপরে হচ্ছে আরো গুরুতরভাবে মারার এবং রিমান্ডের বিষয়ে তারা বলতে থাকে যে এতক্ষণ তো আমাদের ভালো ব্যবহার দেখছিস, এখন যেখানে নিয়ে যাচ্ছিস সেখানে বুঝবি আসলে কি হয়, কতটুকু তোদের সাথে করা যাইতে পারে। এবং তারা বলতে থাকে যে তোরা এভাবেই সারা জীবন মার খেয়েই যাবি, কিন্তু আমাদের কোনোদিনও তোরা কিছু করতে পারবি না, এরকম কথাবার্তা তারা বলতে থাকে। এবং এক পর্যায়ে তারা হচ্ছে নিয়ে যায় কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানায় নিয়ে যাওয়ার পরে তাদের যেখানে সেল রাখে, কোতোয়ালি থানার যে সেল সেটা যদি একটু বলি যে এমন অবস্থা, সেই সেলে নর্মালি মানে থাকার মতো অবস্থা না, মানে একজন একজন করে ডাকতেছিল এবং আমাকে মানে অনেকবার ডাকা হয়েছে। যখন তারা বুঝতেছিল যে ইনফরমেশন হয়তো পাবে না বা এরকম, মানে বিভিন্নভাবে ডাকে, বিভিন্নভাবে নির্যাতন করে তারা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছিল। সন্ধ্যার সময় হচ্ছে তারা প্রিজম ভ্যানে তুলে নিয়ে মামলা দেয়। অফিসিয়ালি আমি বুঝতেছিলাম যে মামলা দেয়। মামলা দেওয়ার পরে সেখান থেকে কোর্টে নিয়ে যায়। কোর্টে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে কোর্ট থেকে জেলে প্রেরণ করে। জেলে যেতে যেতে সম্ভবত আমার যতটুকু মনে আছে যে ৮টা বা ৯টা এরকম বাজছে আর কি রাতের। তো জেলে নিয়ে যাওয়ার মাঝে আমার আর কোনো কারোর সাথে, পরিবারের কারোর সাথে যোগাযোগ হয় নাই। এবং এক পর্যায়ে যখন জেলে নিয়ে যায়, আসলে এরকম বয়সে মানে আমি তখন কেবল ইন্টারমিডিয়েট পাস করছি, আমি অ্যাডমিশন দিচ্ছি, জেলের ভিতরে প্রবেশ করলাম। জেলে আমার সাথে তখন কাপড় ছিল ২ দিনের আগের পরা কাপড়, আমি চেঞ্জ করতে পারতেছিলাম না এবং খাওয়া দাওয়া নাই, একদম না খাওয়া পেট এরকম অবস্থা। প্রথমে আমদানি ঘর বলা হয়, জেলে নতুন যারা নিয়ে যায় আমদানি ঘরে রাখা হয় আমাদেরকে। তো পরের দিন আমাদেরকে হচ্ছে যে শিশু ওয়ার্ড, আমার বয়স ২০ এরকম ধরার কারণে হচ্ছে পরে শিশু ওয়ার্ড যেটা আছে সেটাতে রাখে। ১১৫-২০ প্লাস আন্দোলনকারীরা তখন অ্যারেস্ট ছিল আমাদের দিনাজপুর সেলে। সকল কিছু মিলাই ৩ তারিখ এভাবে যায় এবং ৪ তারিখে সেম ঘটনা আবার হয়। এবং একই ঘটনা ৫ তারিখেও আবার ঘটে যে হচ্ছে আমাদের হঠাৎ করে সেলের ভিতর নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমরা এতটুকু জানতে পারি যে সেনাপ্রধান কোনো একটা বক্তব্য দিবে। তো আমরা সেনাপ্রধানের বক্তব্য একটা টেলিভিশনই চালু ছিল, সেখানে শুনতে চাই, কিন্তু আমরা সেটা শুনতে পারি না, কারণ আমাদেরকে আবার সেলের মধ্যে বন্দী করা হয় সকলকে। ৫ আগস্টের ৫ আগস্ট হচ্ছে বিকাল ৩টা বা ৪টা এরকম আনুমানিক আর কি। আমাদের সেলে ঘড়ি ছিল না, আমরা ঘড়ির জন্য অনেকবার অ্যাপ্লাই করছি, কিন্তু আমাদেরকে কোনো ঘড়ি দেওয়া হয় না, টাইম দেখার জন্য আমরা দেখতে পারতেছিলাম না। যাই হোক, তো ওই সময় জেল সুপার যে থাকে জেলার সে মাইকে অ্যানাউন্স করে যে কালকে থেকে ফোনে কথা বলা এবং পরিবারের সাথে দেখা করা এইগুলো চালু হবে। তো আমরা বুঝতেছিলাম না যে হঠাৎ করে কি এমন হলো যে হচ্ছে জেল সুপার হঠাৎ করে অনুমতি দিয়ে দিল। আমরা যেটা জানতে পারতেছিলাম যে মিনিমাম ৭ দিন লাগবে, এরপরে এগুলো চালু হবে। একটা উৎকণ্ঠা নিয়েছিলাম। তো এর মধ্যে একটা জেল পুলিশ আমাদের সেলের সামনে আসে এবং তার কাছ থেকে আমরা জানতে পারি যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করছে এবং দুপুরের দিকে ১টা বা ২টা এরকম সময়ে পলায়ন করছে। তো এই সময়টা আসলে, এই অনুভূতিটা এখন পর্যন্ত আমি মানে এক্সপ্লেন করতে পারি না কাউকে যে আসলে কেমন লাগতেছিল। কেননা আমরা প্রত্যেকদিন নামাজে দোয়া করতাম যে আল্লাহ এখান থেকে যেদিনই বের হই না কেন, এই শেখ হাসিনার আন্ডারে যেন আমাদের দেশটা না থাকে, আমরা যেন এই জালিম সরকারের পতনটা নিজের চোখে অন্ততপক্ষে গিয়ে স্বাধীনতা, আমাদের প্রকৃত স্বাধীনতা যেটা, সেটা যেন আমরা উপভোগ করতে পারি। তা আল্লাহ তাআলা আমাদের দোয়া বা সারা দেশের মানুষের যে দোয়া, আন্দোলনের সকল কিছু সমষ্টির ফলে সেই যে কাঙ্ক্ষিত মুহূর্ত, সেটি আমরা জেলে বসেই পাচ্ছিলাম। নিউজটা পাইলাম, নিউজটা পাওয়ার পরে সকলেই নামাজে দাঁড়ায়, সকলে শুকরিয়া আদায় করতে থাকি এবং জেল থেকেই বাইরে একটা জায়গায় হয়তোবা তারা আগুন ধরাইছিল বা এরকম কিছু আমরা ধোঁয়াও দেখতে পাই। সকল কিছু মিলে ওই অনুভূতিটা আসলে এখন পর্যন্ত আমি যেটা বললাম যে এক্সপ্লেন করতে পারি না যে কেমন আমাদের সেই অনুভূতিটা ছিল। এবং সারা জীবনের আমাদের আন্দোলন সংগ্রামের এতগুলো দিনের ফল আমরা সেদিন পেয়েছি। এবং যেটা হয় যে জেলের ভিতরে অনেক উল্লাস হতে থাকে,
যে যার মতো করে উল্লাস করতে থাকি এবং এক সেল থেকে আরেক সেলে আমরা ভাইদের সাথে যোগাযোগ করতে থাকি যে ভাই আমাদের দিন এখানে থাকার দিন শেষ, আমরা এখন বাইরে যেতে পারবো এবং একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে নতুনভাবে বাঁচতে পারবো বাইরে গিয়ে, আমাদের দোয়াগুলো কবুল হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা 6 আগস্ট দুপুরে 1টা বা 2টা, আমি তখন নামাজ পড়তেছিলাম, জোহরের নামাজ। ওই সময় আমি জানতে পারি যে হচ্ছে আমাদেরকে এখন ছেড়ে দেওয়া হবে এবং আমার নামটা বলা হয়, আমার জামিন হয়েছে, আমি তখন সেল থেকে বের হব এই সময়। তো আমার জেল থেকে যখন আমি বের হই, জেল গেটে আসি, দেখতে পাই সেখানে হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে এবং ওই জায়গাটা নিজেকে স্পেশাল ফিল হয়েছে এই কারণে যে আমরা এখানে আসি, আমাদেরকে আমাদের ভাইরা বাইরে যারা আছে আমরা ভুলে যাই নাই, আমাদেরকে মনে রাখছে এবং আমাদেরকে রিসিভ করার জন্য সবাই এখানে আসছে। এবং সবথেকে ইমোশনাল মুহূর্তটা এটা ছিল যে আমি যখন বের হই দেখতে পাই যে আমরা যারা আন্দোলন একসাথে করছি, যে এই ভাইগুলোকে নিয়ে আমরা ভিতরে বসে টেনশন করতাম যে তাদের কি অবস্থা, তাদেরকে দেখতে পাই সরাসরি চোখের সামনে, তাদের সাথে আমাদের কথা হয় এবং আমার মা আমার মাকে আমি ফোন করি যে মা আজকে তো জেল থেকে বের হব, আমার মাও বলে যে নিতে আসবে। তো সেখানে গিয়ে আমার মায়ের সাথে দেখা হয় এবং আমার মা আমাকে দেখতে পেয়ে অঝরে কান্না করতে থাকে এবং সেখানে যারা ছিল তাদের কাছে আমার মা বলতে থাকে যে এরকম যারা করছে তাদের বিচার যেন অবশ্যই হয়। তো এই বন্ধুদের সাথে দেখা হয় এবং সকল কিছু মিলেই এভাবেই জেলে থাকা, জেল থেকে বের হয়ে আসা এবং জেলের বের থেকে বের হয়ে আসার পরবর্তী যে আমাদের মনের যে একটা সুখ এবং যে আনন্দ যে স্বাধীন বাংলাদেশে আমরা পা রাখতে পারছি। এবং বাসায় যেতে যেতে আমি দেখতেছিলাম রাস্তার ভিতরে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান লেখা, তারপরে যেখানে স্বৈরাচার শেখ হাসিনার বিভিন্ন ছবি টবি ছিল সেগুলোকে মিশিয়ে দিয়ে সেখানে অন্য কিছু লিখে দেওয়া, এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছিলাম যে একটা আন্দোলন হয়েছে। আসলে যেটা আমি সত্য বলতে বুঝতে পারতেছিলাম না যে আসলে আন্দোলনটা হলো কিভাবে বা কারা আন্দোলনটা শেষ পর্যন্ত নিয়ে গেল এবং আসলে বাংলাদেশে কি ঘটলো। আমার কাছে যেহেতু ফোনও ছিল না, আমি প্রায় 2-3 দিন এরকম বুঝতেই পারতেছিলাম যে আসলে বাংলাদেশে কি ঘটছে। তো সবকিছু মিলায় নতুন বাংলাদেশে পদার্পণ এবং নতুন বাংলাদেশ নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখা এবং নিজের পরিবারের কাছে ফেরত যাওয়া, নিজের পরিবারের সাথে সময়গুলো কাটানো, নতুন করে নিজের পরিবার আমাকে ফেরত পেয়েছে, সকল অনুভূতিগুলো আসলে অবর্ণনীয়। এবং এখনো সেই দিনগুলো মনে পড়লে, সেই উত্তাল দিনগুলোর কথা মনে পড়লে নিজেকে ধরে রাখতে পারি না বা নিজের ভিতরেই একটা অন্যরকম উত্তেজনা কাজ করে যে আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসছে, কোথায় হয়তো থাকতে পারতাম, এখন কোথায় আসি। জুলাইয়ের আমাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে এটা যদি বলি, বর্তমান সময়ে আমি যদি বলি, আমার কাছে মনে হয় না যে খুব বেশি পরিবর্তন হয়েছে। যেটা আমাদের আশা ছিল যে বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন এবং রাষ্ট্রের একটা সংস্কার, দুইটার কোনোটাই এই পর্যন্ত 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছরে কোনোটারই আমরা ন্যূনতম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যেগুলো ছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষার একটা বাস্তবতা মানে কোনোটারই আমরা বাস্তব কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। এবং জুলাই সনদ যেটা করা হলো, জুলাই সনদেরও কোনো আমরা মানে বাস্তবায়ন কোনো রূপ আমরা দেখতে পাই না এই পর্যন্ত। এবং দেখা যাচ্ছে যে জুলাইটাকে অনেকজন অনেকভাবে ডিফেম পর্যন্ত করতেছে, যার কারণে আমরা জুলাই যোদ্ধা যারা ছিলাম এবং জুলাই যারা একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে, আমরা তারা কোনোভাবেই, আপনি যার কাছে যান না কেন তাদের কাছ থেকে আপনি এই উত্তরটা পাবেন না যে তারা মোটামুটি 10% বা 20% হইলেও তারা এটার পূরণের যে একটা পূরণ দেখতে পাইছে আর কি, মানে বাস্তবায়ন কোনো রূপ দেখতে পাইছে। তো সেভাবে আমার কাছে মনে হয় যে আসলে কোনো কিছুই এই দেশে বাস্তবায়ন হয় নাই, সামনেও হবে কিনা এটা মোটামুটি একটু ধোঁয়াশা।